আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি এই মুহূর্তে সফরে রয়েছি। আপনারা হয়তো আমাকে গত 1-2 দিনে ঠিক মতো ভিডিওতে দেখতে পাননি, আমাকে অনেকে কমেন্ট করেছেন, সেই হিসেবে জানিয়ে রাখলাম। ইনশাআল্লাহ শীঘ্রই আবার আমাকে পাবেন। তার আগে সফর অবস্থায় আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি জানি আপনাদের মধ্যপ্রাচ্যের বিষয়ে আগ্রহ বেশি থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নাটকীয় টুইট করে অনেক বড় বিপদে পড়ে গেছিলেন। অনেক কেঁদে কেটে হাতে পায়ে ধরে রক্ষা পেয়েছেন। কে বিপদে ফেলেছিল? ইরান। পাশাপাশি বেলজিয়ামকে খোঁচা মারতে গিয়ে ট্রাম্পের ধুতি খুলে দিয়েছে বেলজিয়াম, আর সেই মূল ইস্যুটিকে ইরান। জেডি ভেন্স ইরানের হাতে পায়ে ধরে সুইজারল্যান্ডের শেষ পর্যন্ত শান্তি চুক্তিটি করতে পেরেছেন। কি করেছিল আসলে সেখানে ইরান? পর্দার অন্তরালে এমন দুর্দান্ত কিছু খবর আছে যেগুলো খুব একটা গণমাধ্যমে আসে না। এগুলো অনেক সময় এক্সপার্ট বা ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে কিছু গণমাধ্যম প্রকাশ করে। সেখান থেকে টোটাল গল্পটা শোনাবো, পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে। এই মুহূর্তে ইসরায়েল নামক দেশটি সবচেয়ে বড় চিপার মধ্যে আছে। একদিকে নেতানিয়াহু, যিনি একটা সময় গর্ব করতেন বা তিনি মনে করতেন আমেরিকা তার পক্ষে থাকায় তিনি সব কিছু করতে পারেন। এই মুহূর্তে সেই নেতানিয়াহু সবচেয়ে বাজে সময় পার করছেন। তার রাষ্ট্রের ভেতর থেকে তার উপর চাপ আছে যে তুমি লেবাননে হামলা করো, নতুবা তোমার সরকার ভেঙে দেব। আর ডোনাল্ড ট্রাম্প বলছে তুমি যদি আমার নির্দেশ অমান্য করে আরেকবার লেবাননে হামলা করো আর ইরান যদি এই যুদ্ধে আবার জড়িয়ে পড়ে, তোমার খবর আছে, তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে বিরোধী দলকে আমি ক্ষমতায় বসাবো, তোমাকে আর সাপোর্ট দেব না। বিরোধী প্রার্থীকে আপনারা সবাই জানেন, বেনগাবির না, তিনি হলেন বিরোধী দলের নেতা হলো নেফতালি বেনেট। দুঃখিত, নামটা একটু স্মরণ করতে সময় লেগেছে, অনেক কঠিন কঠিন নাম তো তাদের। তো কি হয়েছিল আসলে সুইজারল্যান্ডে, সেই গল্পটা বলে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে আসি। ইরান যখন সুইজারল্যান্ডে যাবে না বলেছিল, মুস্তফা কামাল নির্দেশ দিয়েছিল যে না আমরা যুদ্ধে জড়াবো, কিন্তু যাব না, কারণ ইসরায়েল লেবাননে হামলা করছে, আমেরিকা তাদের থামাতে পারছে না। সেই সময়টা আমেরিকা ইরানের কোনো রকম হাতে পায়ে ধরে একটা আলোচনা করে এবং ট্রাম্প নিজে নেতানিয়াহুকে ফোন দিয়ে ধমকিয়ে যুদ্ধ বন্ধ করায়। তারপর সুইজারল্যান্ডে আলোচনাটা হয়। কি হয়েছিল? যখন ইরান সুইজারল্যান্ডে পৌঁছায়, জেডি ভেন্স এবং ইরানি প্রতিনিধি গালিবাফ, আব্বাস আরাকচি, অন্য পাশে আমেরিকার জেডি ভেন্স উপরাষ্ট্রপতি, পাশাপাশি পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিরা আলোচনা চালাচ্ছেন। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে বসেন। সেখানে বলেন যে তিনি যে কোনো সময় ইরানের উপর আক্রমণ করবেন, যদি এটা হয় ওটা হয়, তাহলে আমি সরাসরি ইরানের উপর আক্রমণ করে বসবো। অর্থাৎ ইরানকে হামলার হুমকি দেন। এই হামলার হুমকি আলোচনার মধ্যে যখন মার্কিন টুইট দেখে ইরান, তারা সঙ্গে সঙ্গে আলোচনা বন্ধ করে বের হয়ে যায়। তারা বলছে ট্রাম্পকে বলেন আমাদের যেহেতু হুমকি দিছে আমাদের আক্রমণ করবে, আক্রমণ করতে বলেন, আমরা ইরান চলে যাচ্ছি, আমরাও আমেরিকার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। দেখি আমেরিকা কি করতে পারে আর আমরা কি করতে পারি। যখনই ইরান জেডি ভেন্সের সাথে আলোচনা বাদ দিয়ে বের হয়ে যায়, তখন কাতার আর পাকিস্তান দৌড়ে আসে, ইরানকে কোনো রকম ঠান্ডা করে। জেডি ভেন্স সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি 2টা মিনিট ওয়েট করতে পারেন না? আমরা আলোচনা করতেছি সুইজারল্যান্ডের, এর মধ্যে আপনাকে টুইট করতে হবে হুমকি দিয়ে। আপনার এই এক টুইটের জন্য আমাদের আলোচনা বন্ধ হয়ে গেছে, ইরান বের হয়ে গেছে। আপনি এখন আক্রমণ করলে ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা চলে যাচ্ছে ইরান। ট্রাম্প পড়ে গেছে মহাবিপদে। কী রে ভাই, একটু বড় ভাই হিসেবে শাসন করলাম, ধমক দিলাম, হুমকি দিলাম, সঙ্গে সঙ্গে পাল্টা হুমকি। ট্রাম্প কী করলেন? মিস্টার ট্রাম্প পাকিস্তানকে নক দিলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির দিলেন কাতারকে ফোন, প্লিজ তোমরা দুজন মিলে ইরানকে বোঝাও, আমি আর এই ভুল করবো না, আলোচনায় বসতে বলো। কী আর করার, এটা রাজনৈতিক কারণে বা রাষ্ট্রের ভিতরে অনেক অভ্যন্তরীণ চাপের কারণে টুইট করতে হচ্ছে। তারপর কাতার এবং পাকিস্তান ইরানকে বুঝিয়ে আবার সেই আলোচনায় বসায়। 80 মিনিট চলে আলোচনা। আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তিটি স্বাক্ষর হয়।
জেডি ভেন্সকে ইরান বলে দেয়, আমাদেরকে হুমকি দিয়ে কাজ হয় না। এটা কি আপনি জানেন? বিগত 100 দিন ধরে আপনারা অনেক হুমকি দিয়েছেন, অনেক ভয় দেখিয়েছেন, নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছেন, পাথরের যুগে পাঠিয়ে দেবেন হুমকি দিয়েছেন, মানচিত্র থেকে মুছে ফেলবেন হুমকি দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দেবেন হুমকি দিয়েছেন। ইরানি জাতি আপনাদেরকে তোয়াক্কা করেনি, এতটুকু ভয় পায়নি। ইরানি জাতি আপনাদের জবাবের প্রস্তুত ছিল। জেডি ভেন্স বললেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট ব্যাপারে আমরা দুঃখিত। তিনি এমন কিছু কাজ করেন যেটা আমাদের পুরো রাষ্ট্রকে বা আমাদেরকে বিপদে ফেলে। জেডি ভেন্স ভদ্রলোক কথাগুলি এভাবে বললেন। শেষ পর্যন্ত এই ঘটনাটি ঘটল। ইরান কি বলল, যদি ফার্দার আমেরিকা এই বেফাস টুইট করে তাহলে আমরা নেক্সট আমেরিকার সাথে আর কোনো আলোচনা করব না। পাশাপাশি পাকিস্তানকে আর কাতারকে ইরান বলে দিল যে এমন একজন ব্যক্তির শান্তি চুক্তিতে আপনারা মধ্যস্থতা করছেন যে নিজে জানে না কখন কি বলতে হয়। তাকে আগে টুইট করা শেখান, তাকে আগে কথা বলা শেখান। পাকিস্তান এবং কাতার দুপক্ষই ট্রাম্পকে বোঝালো বা চাপ দিল যে আপনি অ্যাটলিস্ট কথা বলা বন্ধ রাখেন, আপনি কথা বললেই পৃথিবী অস্থির হয়ে যায়। নাম্বার 2, বেলজিয়াম এবং ইরানের যে ফুটবল ম্যাচটি হলো, আপনারা দেখেছেন কি ড্র হয়েছে। ট্রাম্প বেলজিয়ামকে নিয়ে খুব হাসি বা খুব কটূক্তি টাইপের একটা মন্তব্য করলো যে বেলজিয়ামের মতো দল ইরানকে একটা গোল দিতে পারলো না, 90 মিনিট খেললো কিন্তু একটা গোল ঢুকাতে পারলো না ইরানের ডি বক্সের ভেতরে বা গোল পোস্টের ভেতরে। বেলজিয়াম আমেরিকাকে পাল্টা কি জবাব দিয়েছে? বেলজিয়াম বলছে, আমরা না হয় 90 মিনিট দৌড়ে একটা গোল দিতে পারিনি, কিন্তু তার জন্য আমরা ইরানকে $300 বিলিয়ন দিয়ে আসি নাই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকা ইরানের কাছে ধরা খেয়ে বা ইরানকে আক্রমণ করে শেষ পর্যন্ত বিজয় তো পেল না, উল্টো $300 বিলিয়ন জরিমানা গুনে আসলো। একদম ট্রাম্পকে জায়গা মতো বোল করে দিল বেলজিয়াম। হিস্ট্রিটা কি? ট্রাম্প যত বলছেন যে তিনি টাকা দান নিয়ে দেবেন না, 1 টাকাও দেব না, মূলত যুদ্ধের শান্তি চুক্তির আড়ালে আমেরিকা ইরান যে ক্ষতিপূরণ চেয়েছে সেটার জন্য $300 বিলিয়ন উন্নয়ন বাজেট হিসাবে দিচ্ছে। অর্থাৎ ইরানের মধ্যে যে ধ্বংসলীলা চালিয়েছে বা যা কিছু ঘটেছে তার জন্য এই টাকা দেবে ইরানের মিত্ররা, ধরেন গালফ কান্ট্রি, আরবের দেশগুলো। প্রথমে আমেরিকা চেয়েছিল কি ইরানের যে টাকাগুলো জব্দ আছে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, এই টাকাগুলো গালফকে ভাগ করে দিয়ে দিবে। সেইভাবে আরবের কোথায় কি ক্ষতি হয়েছে ইরানের হামলায় সেগুলো হিসেব নিকেশ বের করতেছিল আমেরিকা। ইরান বলছে যে তুমি আমার টাকা দিবা গালফকে, আমাকে ক্ষতিপূরণ না দিয়ে উল্টো আমার টাকাই দিবা, খেলা তোমাকে দেখাবো। খেলা দেখালো। পরপর কয়েকদিন হরমুজে মার্কিন জাহাজ টার্গেট, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দানে মার্কিন ঘাঁটিতে সিরিজ কয়েকটা বড় অ্যাটাক, লন্ডভন্ড, আমেরিকা চোখ। মানে ইরান প্রত্যেকটা ক্ষেত্রে কি জবাবগুলো দিল, কোথায় গেল সে মার্কিন ট্রেজারির হিসেব, সব বন্ধ। উল্টো এখন $300 বিলিয়ন আমেরিকা দিচ্ছে, যার থেকে নিয়োগ দিচ্ছে ইরানকে ইরানের ক্ষতি পোষাবার জন্য। এটা হলো ইরান। আসেন 3 নম্বর হিস্ট্রি কি? 3 নম্বর হিস্ট্রিটা হলো যে আমেরিকা অবশেষে তার কাছে থাকা ইরানের জব্দকৃত $12 বিলিয়ন ফেরত দিচ্ছে 2 কিস্তিতে। প্রথম $6 বিলিয়ন একটি স্বাক্ষরে, দ্বিতীয়টা হলো আরও $6 বিলিয়ন। অর্থাৎ এই যুদ্ধের পর আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের পর আমেরিকা শুধু দিয়েই যাচ্ছে ইরানকে। চারদিক থেকে ইরানের অর্থনৈতিক ফ্লো তৈরি হয়েছে। একটা যুদ্ধে কে বিজয়ী হয়েছে আমি আপনি কি বলবো তার চেয়ে বাদেন পুরো পৃথিবী সব জানে যে আমেরিকা এই যুদ্ধে ইরানের কাছে মুচলেখা দিয়ে যুদ্ধ বন্ধ করেছে, তার মানে ইরান জিতে গেছে। $12 বিলিয়ন ইরানকে দেয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে 2 কিস্তিতে, এবং সেটা সিগনেচার হয়ে গেছে। এখন টাকাটা ইরান পাবে। মানে এই যুদ্ধ
আমেরিকাকে ইরানের কাছে এমনভাবে পরাস্ত করেছে, ইরানকে এমনভাবে আমেরিকাকে এমনভাবে শায়েস্তা করেছে ইরানের কাছে, যে এখন ট্রাম্প নেতানিয়াহুকে বলছে খবরদার আর একটা আওয়াজ করবা না, একদম চুপ, জায়গায় তুমি আওয়াজ বন্ধ রাখবা, জায়গায় তুমি একটা কথা বলবে, একটা অ্যাটাক হবে, আমি আর তোমার পাশে নাই। একদিকে ট্রাম্প, একদিকে নেতানিয়াহু এমন বেকায়দায় পড়েছে চিন্তার বাইরে। গত 30-40 বছরে ইসরায়েল এত বড় বিপদে পড়েনি, আমেরিকা এত বড় বিপদে পড়েনি, এক ইরানের কাছে এত বড় পরাজয় হলো, এত বড় শিক্ষা পেল। কল্পনা করা যায় যে ইরান ইসরায়েলকে পাল্টা অ্যাটাক করছে লেবাননে অ্যাটাকের জন্য, এবং ইরানের হাতে পায়ে ধরে ট্রাম্প নেতানিয়াহুকে ধমকে শাসন করে বকা দিয়ে বলছে তোর খবর আছে, তুই যে আরেকবার অ্যাটাক করছ। তার মানে ইরান কি শিক্ষাটা দিছে? আগামী দিনে আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণের আগে কয় হাজারবার চিন্তা করে ব্যাপার কল্পনা করেন। ইরানের এই শিক্ষাটা যদি বাকি মুসলিম দেশগুলো গ্রহণ করত, আশা করি এই বিশ্বমোড়লরা তাদের শক্তিমত্তা দেখিয়ে মুসলিম দেশগুলোকে ধ্বংস করত না। এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং অজেয় হতে হবে, মানে আপোষহীন হতে হবে, যেটা ইরান করেছে। অনেক ক্ষতির মুখেও ইরান তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি।